বাংলাদেশের স্বাস্থ্যসেবায় কমিউনিটি হেলথ ক্লিনিকের ভূমিকা অপরিসীম। যুগ যুগ ধরে বাংলাদেশের কোটি কোটি মানুষ এখান থেকে সেবা নিচ্ছে, কিন্তু যুগের চাহিদা অনুযায়ী এই কমিউনিটি হেলথ ক্লিনিকগুলোকে কতটা স্মার্টার করা যায়, স্ট্রেনথেন করা যায়, ফাংশনাল করা যায়, সেটি নিয়ে বর্তমান সরকারও ভাবছে। এই সময়ে পোর্টেবল হেলথ ক্লিনিক আলোচনায় এসেছে। এটি আবিষ্কার যিনি করেছেন, আমরা তার কাছে এসেছি। তার বিশ্ববিদ্যালয়ে জাপানের ফুকুওকাতে অবস্থিত কিংশু ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক, বাংলাদেশের মানুষ তিনি, ডক্টর আশির আহমেদ। তিনি জাপানে আছেন, আমরা সেখানে এসেছি, এবং একই সঙ্গে তিনি ডিরেক্টর গ্লোবাল কমিউনিকেশন সেন্টার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের পক্ষ থেকে। পোর্টেবল হেলথ ক্লিনিক আমরা কিছুদিন হলো এই আলোচনাটি শুনছি। আমাকে একটু ছোট্ট করে বলতে পারেন যে পোর্টেবল হেলথ ক্লিনিক জিনিসটা কি, বা এটার সাথে আমাদের কমিউনিটি হেলথ ক্লিনিকের রিলেশন কোনো জায়গায় আছে কিনা, বা কিভাবে আছে? নামটার ভিতরেই আছে যে পোর্টেবল হেলথ ক্লিনিক মানে হলো এটা সহজেই বহনযোগ্য। তো আমরা মানে আসলে হেলথ কেয়ার আমার ডোমেইন ছিল না, আমার কাজ ছিল তথ্য প্রযুক্তি। তো তথ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, বুঝতেই পারতেছেন। স্বাস্থ্য তথ্য নিয়ে যখন মনোযোগ দিলাম যে আমরা স্বাস্থ্য তথ্যগুলোকে কিভাবে শরীর থেকে বের করে আনতে পারি, এই তথ্যটা দিয়ে যে আপনাকে একটা ডিসিশন দিবে সে হলো ডাক্তার। সুতরাং এটা ডাক্তারের মাথায় আমরা কিভাবে পৌঁছায় দিতে পারি, ডাক্তার এই তথ্যটা দেখে সে আউটপুট বলতে আমরা একটা প্রেসক্রিপশন বুঝি, সো এই প্রেসক্রিপশনটা সে কীভাবে লিখতে পারে, এই প্রসেসটাকে আমরা কত সহজলভ্য, কত কম কস্টে, কত হাই অ্যাকিউরেসিতে এটাকে প্রোভাইড করতে পারি। সো ওইটাই ছিল আর কি যে আমাদের মূল লক্ষ্য। আমাদের প্রধান উপদেষ্টা আমরা দেখছি ক্রমাগতভাবে তিনি হেলথ ফোকাসড হচ্ছেন, যদিও তিনি অনেক আগে থেকে হয়েছেন। পোর্টেবল হেলথ ক্লিনিক আবিষ্কার করেছেন আপনি, কিন্তু এটাকে কনসাইজ করা, এটার খরচ তুলনামূলক কমানো, এটা মোর ইফেক্টিভ করা, এই জায়গাতে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো পরামর্শ বা কোনো গাইডলাইন আপনার প্রতি ছিল? নিশ্চয়ই। সেটি কি ছিল, কবে ছিল? বিশাল। আমি যখন আসলে হেলথ কেয়ার নিয়ে কাজ করা শুরু করলাম, সো ওই যে বললাম আর কি যে কীভাবে আমি শরীর থেকে স্বাস্থ্য তথ্যটাকে নিয়ে আসতে পারি। সো দেখেন যে যেই ডিভাইসগুলো আছে আপনার ব্লাড প্রেশার মাপার জন্য, ব্লাড প্রেশার তথ্যটা সংগ্রহ করার জন্য আপনার ব্লাড প্রেশার একটা ডিভাইস আছে। আমরা যদি বলি যে এই পোর্টেবল হেলথ ক্লিনিকের অংশ বিশেষ তো এগুলো, তাই না? মানে এখানে একটা রূপ, একটা রূপ আর কি। আচ্ছা, এটা ডিপেন্ড করে আর কি যে আপনার কি আছে, আমরা সেই রুটে যাই আর কি। সেটাই তো। ওটা শুরু হলো এইভাবে যে কিভাবে আমরা শরীরের তথ্যটা নিতে পারি। সো এক্সিস্টিং যে টেকনোলজিগুলো আছে এগুলো দিয়ে যদি দেখি আর কি যে আমাদের বিশাল একটা ক্লিনিক লাগে, যে মানুষের তথ্যগুলোকে অ্যাকোয়ার করতে, আপনার ব্লাড পরীক্ষা করতে, আপনার ইসিজি করতে, আপনার এমআরআই করতে, চিন্তা করেন কত বিশাল একটা ডিভাইস লাগে, তাই না? সো এই ডিভাইসের যেই অবজেক্টিভগুলো থাকে শরীরের তথ্যটা নেওয়া, এই তথ্যগুলোকে আমরা ছোট ডিভাইস দিয়ে অল্প দাম দিয়ে, এবং পোর্টেবল মানে হলে গ্রামগঞ্জেও যেন থাকে। এখন এমআরআই একটা ডিভাইস চিন্তা করেন, একটা বিশাল ল্যাবরেটরি লাগে। সো যদিও পোর্টেবল হেলথ ক্লিনিকে এখন এমআরআই নাই, আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি। সো স্যারকে যখন প্রথম দেখাইলাম, এটা হলো 2009-এ, আজ থেকে কত 16 বছর আগে। সো স্যারকে যখন প্রথম দেখালাম তখন আমার ডিজাইনটা ছিল একটা বুথের মতো আর কি, যে টেলিফোন বুথ যেমন থাকে এরকম একটা ডিজাইন ছিল। সো এটা দেখে উনি বললেন আর কি যে আশির, এটাকে কি আরও ছোট করে আনা যায় না? গ্রামের ডাক্তাররা আগে একটা সুটকেস নিয়ে ঘরে ঘরে যাইতো, এই সুটকেসের ভিতরে ওই কনসেপ্টটাকে উনি দিয়েছেন যেন হচ্ছে মানুষের কাছে এটা খুব ওই আগের মতোই উপযোগী মনে হয় আর কি। কারণ সমাজ অলরেডি গত 200 বছর ধরে এইটাকে দেখে আসছে যে একজন ডাক্তার আসা মানে হলো একটা ব্যাগ নিয়ে আসে। সো এই ব্যাগটাকে আমি যন্ত্রপাতি দিয়ে কিভাবে আরো মডার্ন করে তুলতে পারি, সেইটার কাহিনীটাই আসলো হলি যে এখানে একটা এক্সাম্পল দেখাইলাম, একটা সুটকেসের ভিতরে কতগুলো ডিভাইস আমরা রাখতে পারি। সো উনি আরও কিছু চ্যালেঞ্জ দিলেন, 3টা কনস্ট্রেইন দিয়ে বসলেন, বললো আর কি যে এটাকে 3 কিলোর ভিতরে আনতে হবে যাতে একটা গ্রামের মহিলা এটাকে হাতে নিয়ে ঘুরতে পারে আর কি। একজন হেলথ কেয়ার ওয়ার্কার, অবশ্যই এটি ডাক্তার বহন করছেন না, ডাক্তার বহন করবে না, ডাক্তারও করতে পারে, কিন্তু মানে মেইন আমরা দেখতে চাই আর কি যে ডাক্তার এই মুহূর্তে আমি গ্রামে দিতে পারছেন না। সো না পারলে ডাক্তারকে সহযোগী যে করতে পারে আর কি, এরকম একজন লোক যদি আমি তৈরি করে দেই, ডাক্তারের এই তথ্য গ্রহণের জায়গাটুকু যদি হেলথ কেয়ার ওয়ার্কার করে দেয়, তথ্যটা যদি ডাক্তারের মাথায় পৌঁছে দেয়, আমি এটাকে এইভাবে ডিজাইন করছি, যাই না এটা দেখা যাবে কিনা আপনি মানে। সো আমরা এইভাবে বলি আর কি যে বর্তমানে যে ক্লিনিকগুলো আছে 3টা কম্পোনেন্ট লাগে।
একটা নার্স লাগে, একজন বা ততোধিক আপনার ডায়াগনস্টিক টুল লাগে, একটা ডাক্তার, 3টা কম্পোনেন্ট থাকলে আপনার ক্লিনিক হয়ে যাচ্ছে ট্র্যাডিশনালি। সো এটা যে কোনো একটা অ্যাবসেন্ট হলে আমরা গ্রামে গঞ্জে দিতে পারছি, যেহেতু ডাক্তার পাচ্ছি না, আমাদের ডায়াগনস্টিক টুলগুলো অনেক এক্সপেন্সিভ, নার্স তো আরও কম। সো এটাকে আমরা বর্তমানে ট্রান্সফার করে যেটা করতে পারি, নার্স না পাই, গ্রামে প্রচুর হেলথ কেয়ার ওয়ার্কার আছে, 6 মাস ট্রেনিং দিলে আমরা হেলথ কেয়ার ওয়ার্কার বানায় ফেলতে পারি। ডায়াগনস্টিক টুলগুলো ছোট ছোট হয়ে আসছে, ডাক্তারকে কই পাই? সো ডাক্তারকে যদি আমি মানে ডাক্তারের জায়গাতেই থাক, ডাক্তারের জায়গা আমার কোনো আসার দরকার নেই। আর বাংলাদেশের ক্ষেত্রে আরও একটা মানে আমরা এটা বিভিন্ন প্রজেক্ট করতে করতে যেটা গত 17 বছর ধরে যেটা শিখছি, সেটা হলো বাংলাদেশে প্রচুর ডাক্তার আছে, মহিলা ডাক্তার আছে, তারা ফ্যামিলি থাকার কারণে প্রফেশনালি কাজ করতে পারে, কিন্তু তিনি এমবিবিএস করেছেন, কেউ কেউ এফসিবিএস করে বসে আছেন। এক্স্যাক্টলি, কেউ নিয়ে আমাদেরকে 3 ঘন্টা সময় দিতে পারবেন এবং তারা খুব কমফোর্টেবলি চাইবে, কমফোর্টেবলি চাচ্ছে, বাসা থেকেই পারবেন কাজে লাগবে। সো ওনাদেরকে যেমন কাজে লাগাইতে পারি, প্রফেশনাল ডাক্তারদের ইভেন বাংলাদেশে আমরা ইদানিং দেখছি যে একটা কোলাবোরেশন হচ্ছে, প্রবাসী চিকিৎসক যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন তারা একটা জায়গা খুঁজছেন যে আমাকে কেউ কাজে লাগাও। এবং এটি নিয়ে কিছুদিন আগে বাংলাদেশে একটা কনফারেন্স হয়েছে, আপনি জেনে থাকবেন, যে সমস্ত মানে পৃথিবীর বাংলাদেশি চিকিৎসকরা এসছেন বাংলাদেশের জন্য, তারা করতে চায়, তাদেরকে আপনি কাজে লাগাতে পারছেন। ডেফিনেটলি। সো আমরা বলি আর কি যে এনআরবি, নন রেসিডেন্ট বাংলাদেশি ডক্টর, এবং আমাদের নেটওয়ার্কই প্রচুর আছে এরকম। যখন এটা কাজ করতে গেলাম অনেক লোক হাত দিয়েছে, আমরা তো এই জায়গাতে খুব ভালো বাংলাদেশিরা বলেন যে আমরা মানুষের জন্য কাজে আগে আসতে চাই। এরপরে আপনারা সো এটা দিয়ে শুরু করলাম। সো করার পরে ডিভাইসটা দাঁড়াইলো, একটা ডিভাইস ডিজাইন হলো, যে উনি বললেন এটাকে 3 কিলোর ভিতরে আনতে হবে। 3 কিলোর ভিতরে আনতে গেলে আমি ভারী জিনিস আর ঢুকাইতে পারতেছি না। তো তখন আমাকে প্রায়োরিটিতে চলে যেতে হবে আর কি, যে কোন জিনিসগুলো দরকার। তো ভাইটাল দিয়ে শুরু করি, যেগুলো দিয়ে একবারে মানে আমাদের ধরনের যে ডাক্তার যখন গ্রামেগঞ্জে যাইতেন, উনি 3টা ডিভাইস দিয়ে, একটা স্টেথোস্কোপ, একটা থার্মোমিটার আর একটা ব্লাড প্রেশার মেশিন, এই 3টা ডিভাইস দিয়ে উনি 70% রোগ মোটামুটি। আপনারা কতগুলো দিচ্ছেন? কি কি এখানে প্রায় 14টার মতো আছে। তার মানে আরো বেশি জিনিস পাচ্ছেন? হ্যাঁ, 14টা জিনিস আছে, আরো বেশি সম্ভব। তো 14টা আমরা প্রাইমারি, অন্তত যাতে ওই 3 কিলোমিটার উনি কমফোর্টেবলি নিয়ে যেতে পারে, 3 কিলোর ভিতরে 3 কিলোর ভিতরে যা ঢুকাইতে পারি আর কি। সো ডাক্তারটা থাকবে ওইখানে। সো পরে এটা কাহিনীটা এরকম ঘটে আর কি, যে দেখতে আমি ছোট্ট একটা 1 মিনিটের ভিডিও আছে, ডিভাইসগুলোর আছে আপনার সুটকেসের ভিতরে। একটা গ্রামে মনে করেন, এটা হইতে পারে একটা কমিউনিটি ক্লিনিক, এটা হইতে পারে একটা গ্রামের আঙ্গিনা, যেখানেই হোক, সেই মহিলা, সে হলো হেলথ কেয়ার ওয়ার্কার, সেই ডিভাইসগুলো ইউজ করে, পোর্টেবল হেলথ কিন্তু ডিভাইসগুলো নিয়ে তথ্যগুলো সে সংগ্রহ করে সিস্টেমের ভিতরে দেয়। আচ্ছা, সিস্টেম এটাকে 4 ট্রিয়াজ ক্লাসিফাই করে সে সুস্থ কি অসুস্থ এটা নির্ধারণ করে, ডাক্তারকে তথ্যগুলো দেয়, ডাক্তার পেশেন্টের সাথে কথা বলে, তারপর ডাক্তারটা প্রেসক্রিপশন দেয়, প্রেসক্রিপশনটা লোকালি প্রিন্ট হয়ে যায়। আচ্ছা, তো আপনি একটা ক্লিনিকে যে সমস্ত কাজগুলো হয়, সবগুলো কাজই আপনি এই পোর্টেবল হেলথ ক্লিনিকের মাধ্যমে করতে। এবং এটা ক্লিনিক ছাড়াও একটা উঠোনে বসে তো কাজগুলো আপনি করে ফেলতে পারছেন আর কি। কিন্তু মানে আরেকটি চ্যালেঞ্জ আপনি বলেন না, ডক্টর মনির যেটি দিয়েছিল, খরচের কোনো প্রসঙ্গ ছিল কি? অবশ্যই। সো উনি চিন্তা করছিলেন আর কি, শুধু খরচ না আর কি, 3টা জিনিস। একটা হলো ওয়েটটা তাই দিতে হবে 3 কিলোর ভিতরে, এইটার খরচটা যেন $300 ভিতরে। আচ্ছা, ওই পোর্টেবল যেটি ডিভাইস সেটি সব কিছু মিলে একটা সুটকেসের দাম হবে $300। আচ্ছা, এটা মানে বিষয়টা তো খুব সুন্দর, কিন্তু এটি যে পরিকল্পনা বা চিন্তা হচ্ছে যে কমিউনিটি হেলথ ক্লিনিকের সাথে এটি কিভাবে অ্যাফিলিয়েট করবে, সেই জায়গাতে আপনাদের চিন্তা কি? চিন্তাটা হলো যেমন কমিউনিটি ক্লিনিকে কি আছে কি নাই। সো কমিউনিটি ক্লিনিক ইজ ভেরি নাইসলি ডিজাইনড। আপনার একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, তাই না? একটা ঘর আছে অলরেডি, এবং বাংলাদেশে প্রায় 14,500-এর উপরে ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, এবং অনেকে শুধুমাত্র এটার উপরই ডিপেন্ডেবল, আর কোথাও না তার যাওয়ার সুযোগ নেই। এটা তার প্রাইমারি জায়গা। আগে ফার্মেসিগুলোতে যাইতো, তো যেহেতু বিল্ডিংটা আছে, তার মানে এই হেলথ কেয়ার ওয়ার্কারও এখানে একজন আছে, সিএইচসিপি নাম। সো এবং ওনাদের কিছু ডিভাইস অলরেডি আছে, যে পরিমাণ নলেজ আছে তাতে খুব, যেমন 3টা জিনিস আমরা স্ট্রেংথেন করতে চাই। একটা হলো এই সিএইচসিপিকে এতদিন পর্যন্ত 3টা-4টা সে কাজ করছে, তার কাজের পরিধি আমরা যদি 14টা ডিভাইস নিতে পারি, সে 14 রকমের কাজ করতে পারবে, এবং তার আপনি স্যালারিও হচ্ছে ওই অনুযায়ী বাড়াতে পারলেন আর কি। এক্স্যাক্টলি, এটা গভর্নমেন্ট ডিসিশন নেবেন। তো এবং তার যদি উপকারে লাগে, এটা মানুষই পে করবে তাকে, অবশ্যই। সো এটা হলো একটা, তাকে একটা ট্রেনিং দিতে হবে। সো আরেকটা হলো যে সে একজন ডাক্তারকে কানেক্ট করে দিবে, এটা আগে ছিল না, এখন ডাক্তারকে কানেক্ট করে দিবে। সো এইখানে প্রসিডিউরাল কিছু সিস্টেম আছে, যে সরকার চাবে আর কি, যে সরকারি রিসোর্স ইউজ করতে। যেমন ধরেন উপজেলাগুলোতে আমাদের ডাক্তার আছে, সো উনি যদি উপজেলাকে রেফার করে তাহলে ভেরি গুড, এটাতে হয়ে যাচ্ছে। কিন্তু উপজেলা ডাক্তাররা টু বিজি, ওনাদের বর্তমান যে পরিমাণ কাজ, আপনারা এই কাজটা করছেনই তাদের প্রেশার কমানোর জন্য। এক্স্যাক্টলি। তো সেটাতে হয়তো একটা কল সেন্টার তৈরি হইতে পারে, এটা আউটসাইড,
এটার সাথে হইতে পারে আর কি যে সুন্দর আরেকটা এন্টারপ্রেনিয়রশিপ মডেল তৈরি হতে পারে যাতে মানুষ সব সেবাটা আরও ভালো পায়। স্টোরিটা এরকমই। সো একবারে সবচেয়ে ভালো যে মানে যার সবচেয়ে বেনিফিশিয়ারি এখানে যে হবে আর কি, সে হবে হলো অল্প পয়সায় অল্প জায়গায় খুব বেশি ট্রাভেল না করে এবং ইনস্ট্যান্টলি সে ঢাকায় এসে চিকিৎসা নিতে গেলে তার একদিন দুদিন লেগে যায়, সে কমিউনিটি ক্লিনিক বলে একবার ঘর দৌড়ায় পাচ্ছে আর কি। সো ডিস্টেন্সটা কমাচ্ছে, সময়টা কমাচ্ছে, পয়সাটা কমাচ্ছে, এই তিনটা জিনিসটা আমরা কমাইতে চাই। কিন্তু এখন এই যে টোটাল ডেটাটা আপনি পাবেন যখন এটা ফাংশনাল হবে, মানে এই টোটাল ডেটা নিয়ে বাংলাদেশের টোটাল হেলথ স্ট্যাটাস কীরকম, এটাকে ন্যাশনালি কাজ করানোর বা পোর্টেবল হেলথ ক্লিনিকের বাইরে মানে এই ডেটাটাকে নিয়ে আসলে কিছু করার পরিকল্পনা আপনাদের আছে কিনা? এখনই হলো মানে এটা একটা মুখ্য সুযোগ আমি বলবো আর কি। এইখানে ধরেন একটা রেজিস্ট্রেশন ডেটা কারা কারা নিতে আসলে রেজিস্ট্রেশন ডেটা ঢুকবে, চেক আপ ডেটা ঢুকবে, কনভারসেশন ডেটাটা ঢুকবে, এগুলো খুব রেয়ার একটা জিনিস, এই পর্যন্ত এগুলো হয় নাই। হয়তো বিভিন্ন পলিসি ইস্যু আসবে, বাট আমাদের দেখতে হবে আর কি যেটা মানুষের কাজে লাগে কিনা, প্রথম হলে হয়ে যাবে। প্রেসক্রিপশন ডেটাগুলো আসতেছে, তো আপনার একটা ডেটা বেসে দেখেন কত রকমের ডেটা আসতেছে। ডেটা হয়ে গেল একটা পাওয়ারফুল জিনিস। যেমন বিভিন্ন ডাক্তার আপনাকে হয়তো ওনাদের বিভিন্ন সিচুয়েশন বুঝে ডাক্তারদের সাথে যত কথা বলেছি আর কি, ওনারা বলে আর কি যে প্রত্যেকটা পেশেন্ট একজন আলাদা রোগী, এক পেশেন্টের সাথে আরেক পেশেন্ট হয়তো মিলবে না, আমরা যতই প্যাটার্নের দিকে নিতে চেষ্টা করি না কেন। সো ডাক্তারদের নলেজগুলো আসলে যত ওনাদের এক্সপিরিয়েন্স হয় ওনাদের নলেজগুলো বাড়তে থাকে। সো আমরা ওই নলেজগুলোর কিছু অংশ আমরা ডেটাতে তা দেখতে পাই আর কি, এবং ডেটাটাই হয়ে যাবে নলেজ। এই জিনিসগুলো কাজে লাগিয়ে ডাক্তারকে যেহেতু আমরা ফুল টাইম পাবো না, বা ওনার সময়টাকে আমি কিভাবে ইফেক্টিভলি কাজে লাগাইতে পারি, তার জন্য এই ডেটা থেকে আমরা কি বুঝতে পারি। সো যেমন ধরেন আমরা ডেটাটা যখন গ্রামে গঞ্জে, বাই দ্য ওয়ে আমরা 2010 সাল থেকে আসলে বাংলাদেশে কাজ করছি, মানে কমিউনিটি হেলথ ক্লিনিকের এখন চিন্তা করছেন কিন্তু আগে থেকে আপনারা শুরু করেছি অনেক আগে, যখন কমিউনিটি ক্লিনিক ওই সময়ে হয়তো ছিল না। প্রথম শুরু করেছে অনেকে, মাঝখানে কমিউনিটি ক্লিনিক ক্যাপসুল ছিল। তো ওই সময়ে আমরা গ্রামে গঞ্জে প্রায় 32টা জায়গায়, এগুলো বাংলাদেশেরই ডেটা, আমাদের আরও 7টা কান্ট্রি আছে কিন্তু এখানে ডেটাটা দেখেন এই মডেলটা আরও 7টা দেশে কাজ করছে। কোথায় কোথায় করছে? ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, থাইল্যান্ড আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে। আপনি যেটা আবিষ্কার করেছেন সেই মডেলটাই চলছে? একই মডেল বিভিন্ন জায়গায়। আমি আবিষ্কার করলে বললে আবার একটু ভুল হবে, আসলে আমাদের টিম আছে, টিম করেছে আর কি, সিঙ্গেল পারসন লেড বাই সামওয়ান, বা আপনি করছেন? আমি শুরু করেছি, বাট আই ওয়াজ অ্যাসিস্টেড বাই মেনি আদার্স। আমরা ডেটাগুলোর দিকে যদি তাকাই র্যান্ডমলি, আপনি দেখলে দেখা যায় আর কি যে 61% লোক সুস্থ ছিল, 39% লোক ছিল অসুস্থ। সো এখানে 39% যে অসুস্থ বলতেছি, ওনাদের যদি হেলথ চেকআপটা না হইতো, ওনার মানে ডায়াগনস্টিক, মানে উনি আসলে আরো সিভিয়ার পর্যায়ে চলে যেত, রাষ্ট্রের টাকায় হয়তো অপচয় হতো। নিজের টাকা যাওয়া মানে হলো পরিবার টাকা মানে রাষ্ট্রের টাকা, তাই তো। এবং ওই যখন সিভিয়ার হয়ে যেত দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে বের হয়ে অন্য কান্ট্রিতে চলে যাচ্ছে, মানে ঘর বিক্রি করে। কিন্তু আমি এই জায়গাতে একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে আমাদের বাংলাদেশে তো বিভিন্ন ধরনের প্রজেক্টের অভ্যাসগুলো খারাপ, প্রচুর লস হয়, নতুন করে আসে আবার চলে যায়। তো আপনি যে বলার চেষ্টা করছেন যে এটা আসলে রাষ্ট্রের খরচ কমাবে, মানে এটি আসলে টোটাল হেলথ অ্যাকাউন্টে রাষ্ট্রের পলিসি নির্ধারণ ক্ষেত্রে আমি কত ওষুধ বানাবো, কত ডাক্তার আমার প্রয়োজন, আমি কাদের জন্য ইন্স্যুরেন্স পলিসি অ্যাপ্লাই করব, মানে এই সব কিছুতে আমার কস্টিংটা কিভাবে কমবে, সেই মেকানিজমটা কি? ফ্যান্টাস্টিক, সেটাই হলো মানে আসলে প্রথমে আপনাকে সেটাকে বলতে ভুলে গেছি, আমরা প্রিভেন্টিভে যাচ্ছি না কিউরেটিভে যাচ্ছি? প্রিভেন্টিভে যাচ্ছি আমরা। যদি প্রিভেন্টিভে যাই তার মানে হলো যে আপনি রোগ যেন না হয় ওদিকে চলে যাওয়া। এখন যে কালারটা দিয়ে দেখাচ্ছি আর কি, 39%কে কিভাবে আমি সবুজ আনতে পারবো, তার মানে আমি সুস্থতে আনতে পারবো। আর এই সুস্থ লোকগুলো যেন ওই পাশে না যায় কিভাবে আমি ধরে রাখতে পারবো। সো এই 61% যদি আমি ধরে রাখতে পারি, তাহলে আমার দেখা গেল আর কি যে ওই কস্টটা কমে যাচ্ছে, রাষ্ট্রের লোড কমছে আর কি, রাষ্ট্রের লোড। কারণ প্রত্যেকটা রোগেই মানে যে অবস্থা, তার মনে করেন যদি 20-30% মানুষও হাসপাতালে নাগাল পাচ্ছে, যদি তাদেরকে হাসপাতালে নিয়েও আসা যেত, হাসপাতালে তো ক্যাপাসিটি নাই তাদেরকে ট্রিটমেন্ট, এই জন্য দেশের বাইরে যেতে বাধ্য হচ্ছে, আমরা চাইলে তাকে রাখতে পারছি না আর কি। এক্স্যাক্টলি, একটা বলে কোয়ালিটি, আরেকটা বলে আর কি যে আপনার হাসপাতাল থাকার কারণেও মানুষ মনে করে আর কি। তার মানে হচ্ছে যে আপনারা এই কাজটা অলরেডি 2010 সাল থেকে করে 25 সাল পর্যন্ত এসেছেন, মানে আপনাদের 15 বছরের একটা অভিজ্ঞতা আছে। আপনারা চাচ্ছেন যে রাষ্ট্রের সাথে ইনক্লুডেড যদি হয়ে যায় তাহলে এটা
গোটা রাষ্ট্র বেনিফিটেড হবে আর কি। হেলথ কেয়ার সার্ভিসটা আলটিমেটলি রাষ্ট্রকে ওন করতে হবে। বটে। ইট ইজ নট লাইক মানে সব কিছু আমরা কমার্শিয়াল ইন্ডাস্ট্রিকে দিতে পারি না। তো যেমন ধরেন জাপানের কথাটা যদি চিন্তা করি, ওনাদের, আমার ওই প্রশ্নটাতে আপনার ওই উত্তরটাতে আসবে আর কি, যে প্রত্যেকটা সিটিজেনকে বছরে একবার কমপক্ষে হেলথ চেক আপ করতে হবে। এবং অবশ্যই সেটা ভারী চেক আপ না, হালকা, কিন্তু যেটা দিয়ে আপনার একবারে বেসিক মনে করেন যে ভাইটাল, কারো লাগলে সে ভারী চেক আপে যাচ্ছে আর কি, ওইটা নির্ণয় করে দেয় আর কি, যে আপনি যখন আমাকে আরেকটা সেকেন্ডারি চেক আপ লাগবে। সো প্রাইমারি স্ক্রিনিংটা করে প্রথম। সো এটাতে করলে যেটা জানি, একটু আগে যেটা বললেন আর কি, যে হেলথ কেয়ার টোটাল কস্টটা আমি কীভাবে প্রেডিক্ট করতে পারি। সো আপনি যদি দেখেন আর কি, যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো খুব দাঁড়িয়ে যায়, যে আপনার যদি ভাইটাল একটা স্ক্রিনিং নেওয়া হয়, আপনি জানবেন আর কি যে কয়জন লোক সুস্থ, কয়জন লোক অসুস্থ, কয়েকজন লোক সুস্থ, মানে ওইটা দিলে তো সেও আপনার এখানে আসবে স্বাভাবিক। তো ডাক্তার যেটা, মানে রাষ্ট্র যেটা জানবে যে কতগুলো লোক অসুস্থ আছে, অসুস্থ মানেই হলো তার মানে ডাক্তারের কাছে যেতে হবে, তার কোনো একটা চিকিৎসা লাগবে, ঔষধ লাগবে, তার অ্যাপারেটাস লাগবে। সো এই প্রত্যেকটা প্ল্যান তারা করে ফেলতে পারে এটার কারণে। এবং আপনি দেখবেন যে বাংলাদেশে খুব বিক্ষিপ্তভাবে কিছু ডিসিপ্লিন অনেক বেশি সাব ডিসিপ্লিনে চলে যাচ্ছে, কোনো কোনো জায়গায় দরকার বেশি ডাক্তার তৈরি হচ্ছে না। আপনার টোটাল তথ্যটা থাকলে আপনি বুঝবেন যে আমার আরও কতজন গাইনোকোলজিস্ট দরকার, কতজন ক্যান্সার স্পেশালিস্ট দরকার, সেটি নির্ণয় করা সহজ হবে। এইটাই জাস্ট ওই দিকে আসতেছিলাম আর কি, যে ইটস নট অনলি হিউম্যান রিসোর্সেস, অলসো আপনার সাপ্লাইগুলো, যে আমার কতগুলো ওষুধ লাগবে, কতগুলো ইনজেকশন লাগবে, এগুলো সব কিছু আপনি প্ল্যান তৈরি করে ফেলতে। আমি অনুষ্ঠানের শেষ প্রান্তেই যেতে চাই। আমি জানতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো আমরা চিনি হচ্ছে তিনি শান্তিতে নোবেল পেয়েছেন, মানে তার সোশ্যাল বিজনেস, কিন্তু মানে আপনার সাথে আলোচনায় বুঝলাম যে কত আগে থেকে তিনি মানে হেলথ সিস্টেম নিয়ে বা হেলথ নিয়ে কাজ করছেন। কিন্তু আপনি যে ইউনিভার্সিটিতে এসেছেন 2007 সাল থেকে সম্ভবত আপনি এখানে আছেন, কাজ করছেন, এই ইউনিভার্সিটির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে অথবা আপনার যে এই ল্যাবে আমরা বসে আছি এটাকে ফাংশনাল করার ক্ষেত্রে বা এই ইউনিভার্সিটির সাথে তার সম্পর্কের কোনো জায়গা সূত্র কিছু আছে কিনা সেটা? হ্যাঁ, অবশ্যই। 2007 সালে আমি যখন এখানে আসি, এট দ্য সেম টাইম গ্রামীণে আমরা একটা ল্যাব তৈরি করলাম, গ্লোবাল কমিউনিকেশন সেন্টার আন্ডার গ্রামীণ কমিউনিকেশনস। সো তখন এই কৃষি ইউনিভার্সিটির কাজগুলো, যেমন আমরা যে কাজ, যেটা আমার গবেষণার মূল বিষয় ছিল আর কি, যে কীভাবে আমরা বলি আর কি, যে আনরিচড কমিউনিটিগুলোর সাথে মানে কোনো একটা সেবা পাচ্ছে না, এই কমিউনিটিকে কিভাবে আইসিটি ইউজ করে কমিউনিটি সার্ভিস দেওয়া যায়, এটাই ছিল আমাদের গবেষণার মূল ভিত্তি। সো তখন গ্রামীণ কমিউনিকেশন থেকে কৃষি ইউনিভার্সিটি একটা সাইন করলো। তো সাইন করার পরে আমরা বললাম আর কি, যে ঠিক আছে, এর ভিতরে টেকনোলজি একটা কম্পোনেন্ট, বিজনেস হবে আরেকটা কম্পোনেন্ট। কারণ সব কিছু আপনি টেকনোলজিটা আবিষ্কার করলেন, আপনি যদি একটা বিজনেস মডেল না দেন, তাহলে দেখা যাবে যে এটা আসলে মিস ইউজ হইতেছে টেকনোলজিটা, বা এটা কখনোই কারোর কাছে পৌঁছতেছে না। সো দেন উই হ্যাভ অ্যাডেড সোশ্যাল বিজনেস কম্পোনেন্ট ইনটু ইট। So then we have created a social business research center in Kyushu University in 2011, 4 বছর পরে, এবং এটার নাম হলো ইউনুস অ্যান্ড শিকি সোশ্যাল বিজনেস রিসার্চ সেন্টার। সো এটা বিশাল একটা সেন্টার, মানে ওনার হেলথ এরিয়ার কাজটার একটা পায়োনিয়ার প্ল্যাটফর্ম হচ্ছে এই ইউনিভার্সিটি। এটা আমি অন্যভাবে বলি, হেলথ এর আগে শুরু হয়েছে। আচ্ছা, যেমন গ্রামীণ কল্যাণ এর আগে থেকেই, এবং গ্রামীণ ব্যাংকের ভিতরে ওনাদের অনেক হেলথ ইনিশিয়েটিভ ছিল। আপনি হয়তো নাম শুনে থাকবেন আর, যে গ্রামীণ ব্যাংকের ইনিশিয়েটিভ ছিল যে আপনার গ্রামীণ হেলথ, তখন গ্রামীণ হেলথ নাম ছিল না, গ্রামীণ ব্যাংক তো অনেক কাজ করছে এই সময়, নট অনলি প্রোভাইডিং ফিনান্সিয়াল অ্যাক্সেস। তো ওইখানে হেলথ কেয়ারে যেমন আপনাদের 16টা ডিসিশন যদি গ্রামীণ ব্যাংকে দেখেন, ওনাদের একটা ডিসিশন হইলো যে ব্যাংক থেকে লোন নিতে গেলে আপনাকে ইউ উইল হ্যাভ টু মেক এ টয়লেট ফার্স্ট। বাংলাদেশের বাচ্চাদের আগে রাতকানা রোগ হইতো। সো যখন এই যে গ্রামীণের ওনাদের গ্রামীণ ব্যাংকে মহিলারা যখন টাকা দিতে আসতো বা নিতে আসতো, সপ্তাহে একদিন ওনাদেরকে আসতেই হবে আর কি, ম্যানেজারের সাথে কথা বলতে। সো তখন এই বাচ্চাদের রোগের কথা সবাই বলা শুরু করলো। সো ওনার মাথায় যখন আসছে যে এই নিয়ে কথা বলে, ওকে ঠিক আছে, এটা প্রবলেমটা কত বড় বের করলেন, ডাক্তারদের জিজ্ঞেস করলেন। সো নর্মাল এনজিওরা হলে কী করতো, যে রাতকানা রোগের চিকিৎসাতে যাইতেন। সো উনি যে আইডিয়াটা দিলেন, উনি রুট কজটা বের করলেন, যে রাতকানা রোগের কেন হচ্ছে। হ্যাঁ, বের হইলো যেটা ভিটামিন এর অভাবে হয়। ভিটামিন এ কোথায় পাওয়া যায়? পালং শাকে পাওয়া যায়। ঠিক আছে, আমরা তাহলে পালং শাক দিই ওদেরকে। সো তারপরে পালং শাকের এই বীজই দেওয়া শুরু করলো। সেই বীজ দিয়ে ওই বছর যখন ওরা শুরু করলো, সে এম্পাওয়ার্ড হলো
ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশড হলো এবং একই সাথে রাতকানা রোগ থেকেও না কিভাবে সেটা গেল সেটা শুনেন আর কি। ওই বছর মানে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় সিড সাপ্লায়ার হয়ে গেল গ্রামীণ ব্যাংক, এবং রাতকানা রোগ নট অনলি যে মানে এটা মানে ভালো হয়েছে, এটাকে পুরো টোটালি রিমুভ করে দিছে। মানে রুট কজে যদি আপনি কোনো একটা প্রবলেম সলভ করেন আর কি, তো আপনার কোনো হাসপাতাল দেওয়া লাগলো না, কিছু দেওয়া লাগলো না, আপনি শুধু ভিটামিন এ খাওয়ায় রাতকানা রোগ বাংলাদেশ চলে গেল। এই ডায়রিয়া রোগটাকে ওনারা কীভাবে দেখছেন আর কি, আপনার ধরেন যে এই যে বলি আর কি যে আধা সের পানি, 1 চিমটি লবণ, তারপরে আপনাকে মিশ্রণ করা, গোটায় গোটায় দিলে আপনি একটা সলিউশন পেয়ে গেলেন। এই তথ্যটা আপনি মার্জিনালাইজড রহিমার মা করিমের মার কাছে কেমনে পৌঁছাবেন? টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্ট দিতেছেন, ওদের কাছে টেলিভিশন নাই। আপনি নিউজ পেপারে বিশাল লিখে দিতেছেন, ও তো নিউজ পেপার পড়ে না। বিশাল পোস্টার দিতেছেন, ওদের চোখে পোস্টার থাকলেও ওরা পড়তে পারে না। ওই যে একটু আগে বললাম গ্রামীণ ব্যাংকের এই মহিলাগুলো সপ্তাহে একদিন ম্যানেজারের সাথে দেখা করে। সো আপনি যদি যে কোনো ইনফরমেশান এই মার্জিনালাইজড পিপলের কাছে যদি দিতে চান, ফেসবুকে যদি আপনার এখন 1 মিলি সেকেন্ড লাগে, তখন গ্রামীণ ব্যাংকের লাগতে হলে মাত্র 7 দিন। বা 7 দিনে ইউ ক্যান রিচ 7 মিলিয়ন পিপল, এখন 10.5 মিলিয়ন পিপল, 5 মিলিয়ন পপুলেশন। সো এইটা হয়ে গেল পাওয়ারফুল টুল। আপনি এই লোকগুলাকে যদি কোনো কিছু তথ্য দিতে চান এবং ফ্রম এ রিলায়েবল সোর্স, সো এই জিনিসগুলো আপনি তৈরি করতে হবে। এনিওয়ে, তো স্বাস্থ্যটা শুরু হয়েছে আগে, এটাই বলতে অনেক আগে থেকে, কিন্তু মানে এটা ফর্মালি বা আরও রাষ্ট্রের জন্য দরকারি শেপে আরও নতুন করে আলোচনা হচ্ছে, যেটি অন্যান্য দেশে সেই মডেলগুলো এস্টাবলিশ হয়ে আছে বা হচ্ছে। আমি আপনার একেবারে ব্যক্তিগত কিছু প্রসঙ্গে আসতে চাই, যেহেতু আমাদের বারবার আসার এখানে সুযোগ নেই। আপনি একটি জনপ্রিয় সিরিজ হয়তো লিখছেন, অনেকগুলো এপিসোড করেছেন, বই লিখেছেন, জাপান কাহিনী। মানে এটা কবে থেকে শুরু করলেন? এটা মানুষের কাছে অনেক জনপ্রিয়, এটা মানে এই গল্পটা আপনার কাছে একটু জানতে চাই। জাপানে কত বছর আপনি আছেন? লং স্টোরি শর্ট, আমি আসছি খুব অল্প বয়সে জাপানে। আমি ঢাকা কলেজ, তারপরে বুয়েটে কিছুদিন ছিলাম, হঠাৎ জাপানে একটা স্কলারশিপ পেয়ে এখানে আসা। তো আমি ফার্স্ট ব্যাচে আসছি। আচ্ছা, ফার্স্ট ব্যাচ মানে আন্ডারগ্রেড লেভেলের আমাদের যে স্কলারশিপ স্কিমটা ছিল, আমাদের উপরে কোনো বড় ভাই ছিল না। আচ্ছা, তো সুতরাং আমাদের আশ্চর্য হওয়ার ক্ষমতা ছিল খুব বেশি। আশ্চর্য হতেই হবে। তার কারণটা হলো, আগে যদি আমাকে কেউ কোনো তথ্য দিত তাহলে আমি হয়তো ওরকম আশ্চর্য হইতাম না, কারণ যেহেতু উপরে কেউ নাই, এখন যেটা পাই ওইটাই আমাকে আশ্চর্য করে, বিমোহিত করে। আর আমি যেহেতু জাপানিজ আন্ডারগ্রেডে জাপানিজ স্টুডেন্টদের সাথে একসঙ্গে ডর্মে ছিলাম এবং জাপানি ভাষায় পড়াশোনা করছি, তো তাতে মানে মাইক্রো লেভেল থেকে অবজার্ভ করার কিছু সুযোগ হয়েছে যে এই জাতি এরকম কেন, মানে এই প্রশ্ন ছিল তখন, যেহেতু ইয়াং ছিলাম। সো ওই অনুভূতিগুলো আমি একসময় ডায়েরি লিখে রাখতাম আর কি। সো পরে 2015 সালের দিকে ফর এ ডিফারেন্ট রিজন আমার কেন জানি মনে হলো আর কি যে আগেও লিখতাম ছোটোখাটো, বই আকারে আসলে ভালো হয়। বই আকারে চিন্তা করিনি কখনো, ভাবলাম আর কি যে ফেসবুকে সিরিজ আকারে দিতে থাকি। সো হঠাৎ করে দেখি এত সংখ্যক ফ্রেন্ড হয়ে যাচ্ছে, পড়ছে, 5000 ফিডব্যাক দিচ্ছে। তারপর দেখলাম যে না, এটা প্রত্যেক সপ্তাহে একটা করে ছাড়া শুরু করলাম। আমার সবচেয়ে বড় পাঠক ছিলেন আমার বাবা। উনি নিজেও প্রত্যেক শনিবারে ওয়েট করতেন যে আজকে একটা লিখবেন, এবার পরে কি আসবে। সো এটাই পরে একজন পাবলিশার নিয়ে ছাপানো শুরু করলেন, এবং এখন 10টা সিরিজ শেষ হওয়ার পরে এখন একটা, মানে এই যে 2007 সাল থেকে বা আরো আগে বোধহয় আপনি এসেছেন। আমি আসছি 1989-এ, 88-এ, এটা আমার জন্মের সময়ের প্রায় 37 ইয়ার্স। মানে আপনাকে যদি খুব শর্টে মানে জাপান সম্পর্কে মন্তব্য করতে দেই, আপনি জাপানকে কি হিসেবে ব্যাখ্যা করবেন? এই দেশটাকে, কালচার? সেফ একটা কান্ট্রি, জি, নিরাপদ, লোকগুলো ভালো, তো বান্দর সব জায়গাতেই আছে, মানে বেসিকলি দেখতে গেলে মিথ্যা কথা বলে না, আপনাকে বিপদে ফেলবে না, তো এই যেগুলো খুব অ্যাট্রাক্টিভ। আমাদের জন্য যেটা খারাপ, মানে যেহেতু কালচারাল গ্যাপটা অনেক বড়, ওদের খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়াটা আলাদা, ওদের লাইফস্টাইল আমাদের লাইফস্টাইল থেকে আলাদা, খুব তাড়াতাড়ি জমে যাওয়া যায় না, কিন্তু এদের এখানে ক্ষতিকারক জিনিস কম, যার কারণে আমরা ওদের সিস্টেমটাকে সেফ ফিল করে ওদের সিস্টেমটা আমরা অ্যাডাপ্ট করতে পারি আর কি, নিতে পারি এরকম। আমি শেষে একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই যে বাংলাদেশের তো অনেক ধরনের পালাবদল আপনি দেখেছেন, মানে একটা সিস্টেমের মধ্যে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন প্রধান উপদেষ্টা হয়েছেন, অনেক স্বপ্ন দেখছেন, দেখাচ্ছেন, গণমাধ্যম কর্মী হিসেবে আমরাও দেখছি, কিন্তু রাজনৈতিক কালচারটা তো আসলে সেই জায়গাতে নাই। কিন্তু এই যে এত বছরে যা হয়নি, উনি আসার পরে যে স্বপ্নগুলো দেখছেন, দেখানোর চেষ্টা করছেন, আপনি ব্যক্তিগতভাবে কতটুকু আশাবাদী? আমি যদি স্বাস্থ্যের ক্ষেত্রে বলি,
আসলে আমি একবারই স্যাটিসফাইড না। মানে না মানে রাষ্ট্র না করলেও তো আপনারা করে যাচ্ছেন, করে যাবেন। আমি বলতেছি আর কি যে হয়তো এখানে আমাদেরও অনেক ভুল আছে আর কি, যে একটা হলো শুধু রাষ্ট্রের দিকে তাকায় থাকলে হবে না, আমাদেরকে আমার যা আছে সেটি নিয়ে কাজ করা। হ্যাঁ এক্স্যাক্টলি। আমি এখানে জাপানে বসে বড় বড় কথা বললে তো হবে না। আমি যদি এখন যে গ্রামে বসে কাজ করতাম, আমি এখন যে একটা প্রবলেম দেখতেছি, গ্রামে গেলে আমি আরো 10টা প্রবলেম দেখতে পাইতাম, আরো 10টা প্রবলেম আমি সলভ করতে পারতাম। সো আমি আমার উপরই নিচ্ছি আর কি, যে আমরা কেন যাইনি আর কি। সো আমরা যদি ছুটে যাইতাম হয়তো এখানে একটা পরিবর্তন দেখতে পাইতাম। এক্স্যাক্টলি। তো ওনার কাছে আরেকটু আশা ছিল আমাদের, যে একজন লিডার হিসেবে আমরা চাচ্ছিলাম আর কি যে আরো কিছু ইনিশিয়েটিভ, আরো কিছু ভিজিবল জিনিস, ইমপ্যাক্ট। হয়তো সময়টা খুব শর্ট, কিন্তু যদি আপনি স্বাস্থ্যের কথা বলেন, মানে যতদূর আপনারা পরিকল্পনা করছেন, একসঙ্গে কাজ করছেন, মানে এটিকে ম্যাটেরিয়ালাইজ করা, বাস্তবায়ন করবার ক্ষেত্রে কতটা আশাবাদী? আশাবাদী তো সবসময় আশাবাদী। কারণ উনি যেই লোকগুলো নিচ্ছে, যে লোকগুলো নিয়ে কাজ করতেছে, ওনারা অন্তত কারো মানে ব্যক্তিগত কোনো লাভের জন্য কেউ আসে না, চেষ্টা আছে আর কি তাদের। অনেক ওনাদের মানে অনেক কনস্ট্যান্টের মাধ্যমে ওনারা যতটুকু আগায় গেছেন, আমি আলহামদুলিল্লাহ বলবো। বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখেন মানে এই সময়? তাড়াতাড়ি চাই আর কি, কেন জানি মানে ধৈর্য ধরছে না আর কি, যে কেন হচ্ছে না, এত তাড়াতাড়ি কেন করতে পারছি না, যে এটাকে আমরা এত লম্বা কেন আর কি, সময়টা যেন তাড়াতাড়ি আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে চমৎকার করে বলবার জন্য। যেটি শুনছিলাম, জাপানে বসে ডক্টর আশির আহমেদের ইউনিভার্সিটিতে তার ল্যাবে বসে আমাদের সৌভাগ্য হয়েছে কথা বলবার। একটি বিষয় আমাদেরও আসলে সেই একই অপেক্ষা, যে আমাদের হাতে তো অনেক কিছুই আছে, কিন্তু আমরা কেন এগুলো বাস্তবায়ন করতে পারছি না। আমরা আশা করছি যে নতুন যে চিন্তার শুরু হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলা যায় যে কয়েক যুগ আগেই এই চিন্তাগুলো করেছেন, বাংলাদেশের মানুষের কাছে একেবারে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সেবা কীভাবে পৌঁছে দেওয়া যায়, এটার একেবারে পেছনে পর্দার অন্তরালে যেভাবে বলি না কেন একটা পায়োনিয়ারের ভূমিকা পালন করে আসছেন ডক্টর আশির আহমেদ। তার মতো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং বাংলাদেশের মানুষের এক ধরনের অপেক্ষা আছে, যে আমরা কবে নাগালের মধ্যে আমাদের স্বাস্থ্য সেবাগুলো চলে আসবে। আমরা সেই প্রত্যাশাই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।